শহরে কংক্রিটের দেয়ালে দেয়ালে যেখানে মানুষ ছুটে চলে, সেই শহরেই জন্ম নিয়েছে এক ভিন্ন স্বপ্ন। একজন নায়িকা আর তার স্বামী গড়ে তুলেছেন আধুনিক দুধের খামার। হলিউড নয়, ঢাকার এই শহরেই তাদের নতুন গল্প শুরু। দর্শক, এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে বাড্ডার সাঁতারকুলে এবং নিশ্চয়ই জানতে চাচ্ছেন কার খামারে এসেছি। যার খামারে এসেছি তিনি একজন টিভি পর্দার এবং চলচ্চিত্রের বেশ জনপ্রিয় তারকা। দর্শক, তিনি এবং তার স্বামী মিলে কিন্তু গড়ে তুলেছেন, এই সুখী দম্পতি গড়ে তুলেছেন একটি সুখী সমন্বিত খামার, যে খামারে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, টার্কি সব কিছু আছে। এবং খামারের একটা উদ্দেশ্যই, সেই উদ্দেশ্যটা হচ্ছে শিল্পী মন, যেহেতু সংস্কৃতি, বিজ্ঞান এবং নৈতিকতার সংমিশ্রণে এই খামারটা কিন্তু পরিচালনা হচ্ছে। নিশ্চয়ই জানতে চাচ্ছেন এটা কার খামার এবং কিভাবে পরিচালিত হচ্ছে, কি কি আছে এই খামারে, সেটা জানাবো। তবে জানিয়ে রাখছি, সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। এটা কোনো গ্রামের দৃশ্য নয়, এটা ঢাকা শহরের মাঝেই তৈরি হওয়া নগর খামার, যেখানে উন্নত প্রযুক্তি, পরিচ্ছন্নতা আর সঠিক ব্যবস্থাপনায় প্রতিদিন উৎপাদিত হয় নিরাপদ দুধ। আজকে আপনারা ট্রুগানিক ফার্মে আছেন। তো এটা বেসিক্যালি হাসানের কনসেপ্ট, ট্রুগানিক ফার্ম। আমি প্রথমে অনেক বিত দিচ্ছিলাম, কারণ আমার নিজের যে কাজ সেখানে আমি সময় দিতে পারবো না, এটার দায়িত্ব আমার নিতে হবে। তারপর সে বলছে আমার কোনো দায়িত্ব নিতে হবে না, কিন্তু দায়িত্ব না নিতে হলেও তো দায়িত্ব ঘাড়ে এসে একটু হলেও পড়ে, যদিও আমি খুবই কম দায়িত্ব পালন করি। তো সেই ট্রুগানিক ফার্মে আজকে আপনাদেরকে স্বাগত জানাই। হ্যাঁ, এটা হচ্ছে টেকনিক। ট্রুগানিক ভাই স্বাগতা যখন নামটা দিয়েছে, তখন তো স্বাগতার ব্যাপারটা ডিনাই করার কোনো উপায় নেই। তা আমি বারবারই বলি আমার নাম ফেরত দে, চাই না আমি আমার নাম, ঝগড়া টগড়া লাগলে যে আমার নাম দিতে হবে না, ট্রুগানিক বাই এনিওয়ান। অনেকেই জানেন না তিনি এই খামারের প্রধান পরিকল্পনাকারী। সে যখন আমাদের এই বাবু না, মানে আমাদের মানুষের বাবু নিয়ে যখন প্রেগনেন্ট ছিল, 7.5 মাসের মাথায় আমাদের হেভি ঝগড়া হয়েছে তখন। কারণ এমনি সে প্রেগনেন্ট, অনেক চাপ, আমাদের ফার্মের চাপ, মানে এটা আমি তাকে পাই না। এবং আমার বাচ্চা যখন আমি কনসিভ করি, প্রথম 6 মাস সে একটা বই লিখেছে, তারপর সে একটা ফার্ম বানাচ্ছে। মানে আমার কল্পনার বাইরে যে 6 মাসে একটা বই লেখা যায় এবং 6 মাসে একটা ফার্মও করা যায়। কারণ আমি ভালোবাসি, কিন্তু ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল যেটা, যে আমার যে পৃথিবীতে আসছে তাকে বেশি অ্যাটেনশন দেওয়া উচিত। অ্যাটেনশন আমি শেয়ার করতে চাচ্ছিলাম না। তো হাসান ওয়াজ এবল টু শেয়ার অ্যাটেনশন, বিকজ আমি সর্বজয়াকে বেশি টাইম দিচ্ছিলাম। সো সে ফার্মে টাইম দিচ্ছিল। এবং ওর সাথে আমার যখন ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার খালি বারবার জিজ্ঞেস করে তোমার হাজবেন্ড কোথায়। সময় পার হয়ে যাচ্ছে, সে হসপিটালে যায় না, সে শুধু আল্ট্রাসাউন্ড করলে ওখানে দেখতে যায় যে ঘটনা কি ভিতরে, কিন্তু ডাক্তারের সাথে কথা বলতে যায় না। আর আমি ঝগড়া করি যে তুই গরুর, আর এর মধ্যে তো ভেড়ার 2-3 বার বাচ্চা হয়ে গিয়েছে, মানুষের বাচ্চা আর ওদের বাচ্চা হওয়ার বিষয়টা তো এক না। সো সে ভেড়ার বাচ্চা হবে, ডাক্তারের সাথে বারবার ফোনে কথা বলে, ডাক্তারের সাথে দেখা করে, আর ওর বাচ্চা হবে সেই ডাক্তারের সাথে ও দেখাই করে না। ডাক্তার আবার আমার বাবার কাছে গান শিখতেন, তো সেই জন্য আরও বেশি আন্তরিক হয়ে জিজ্ঞেস করতেন যে স্বাগতা হোয়াট হ্যাপেন, তোমার হাজব্যান্ড আসে না কেন। তো সে চিন্তিত যে ঘটনা কি আসলে না। আচ্ছা, আমি এখন আমার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করি। আমি হিউজ নেচার প্রেমিক, তো আমি ছোটবেলা থেকে অবসেসড অ্যানিমালস নিয়ে। আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা সবসময় বলি, উই শুড লাভ নেচার, উই শুড রেসপেক্ট নেচার, উই শুড ওয়ার্ক উইথ নেচার, বিকজ নেচার ছাড়া কিন্তু আমাদের সার্ভাইভাল ইম্পসিবল। হাসান আমাকে পটানোর জন্য, ওর সাথে আমার কথা হলো, পরের দিন সে ইউকে চলে গেল। তো ইউকেতে যে আমাকে তখনও প্রপোজ করে নাই, বা করলেও আমি বুঝিনি যে আমাকে সে প্রপোজ করছে, আমি টের পাইনি। খালি বলেছে আমার কথা অনুযায়ী টাকা খরচ করবে। তা আমি বলছি আপনি এত বোকা কেন, আমার কথায় কেন আপনি টাকা খরচ করবেন, আপনি আপনার বুদ্ধি খাটিয়ে টাকা খরচ করবেন। তো তারপর দেখি সে আমাকে প্রথম দেখালো অ্যাকোয়ারিয়াম অ্যান্ড ফিশ, পরে 37 না 39টা মুরগি দেখে আমাকে পটানোর চেষ্টা করছে। ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল। ইউকেতে আমাদের বাসার পেছনে বড় জায়গা ধরে একটা বড় জায়ান্ট সাইজ একটা এভিয়ারি আর কি, পাখি থাকার, মানে আমাদের পেছনে যে এভিয়ারিটা আছে, আমার বড় একটা স্পেস মুরগির ছাড়া ছিল। এন্ড দেখেন এখানে যে শুটিং হচ্ছে, ওদেরকে তো আমরা ফ্রেম বলে দেইনি, ওরা নিজেরা এসেই তাদের সার্কাস এখানে দেখাচ্ছে। আই ওয়াজ প্রেগনেন্ট 6 মান্থস। আমার পক্ষে এই রাস্তাটা দিয়ে আসাটা খুবই
ইম্পসিবল ছিল। হাসানি আসছিল, আমি মোস্টলি বাসায় থাকছিলাম, মানে আমার স্যাক্রিফাইস হচ্ছে আমি ওকে পাইনি। শহরের অন্য মানুষ যেখানে ব্যস্ত ট্রাফিকে, তারা ব্যস্ত গরুর সুস্থতা নিশ্চিত করতে। এই শহুরে খামার চলে ঘড়ির কাঁটার মতো শৃঙ্খলায়। তো আমি আসলে বলি যে আমি ওর সাথে নাই, কিন্তু সামহাও দেখা যায় যে আমি আলটিমেটলি ওর সাথেই থাকি। এটা হচ্ছে গিয়ে ঘটনাটা। মিডিয়া যখন ব্যাপারটাও কিন্তু অনেকটাই নেচারের সাথে রিলেটেড। হ্যাঁ, ধরেন আমরা যখন শুটিং, মানে আমি অনেক লাকি নিজেকে বলবো, শুটিং করার সুবাদে আমি পুরো বাংলাদেশ ঘুরে দেখতে পেরেছি। এটা আমাকে দেশের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু আরও বাড়ানোর জন্য অনেক ইন্সপায়ার করেছে। এই শহরের সাথে খামারকে মানিয়ে নেয়ার অনন্য উদাহরণ। যেটা ভেবেছিলাম যেটা কালো ডিম দিবে, এটা আসলে ডিমটা এই নরমাল মুরগির মতো। তবে ইটস নট কাদাকনাথ। এই চমৎকার আলোচনায় কি আমি সঙ্গী হতে পারি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। একটু চেয়ার দিন প্লিজ। কেমন আছেন আপনারা? ভালো, আর তোমার জন্য ওয়েট করছিলাম। বাহ, চমৎকার। এই তো চলে আসলাম এবং খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আপনাদের কথাগুলো। স্বাগত আপু, আপনি চলচ্চিত্র থেকে বা নাটক, সিনেমা বা মিডিয়া জগৎ, এই রূপালী পর্দা থেকে এই যে খামারে সময় দিচ্ছেন, এখন কি মনে হয় যে প্রকৃতি প্রেমী বা প্রকৃতি পাগলই বলা যায় অনেকটা হাসান ভাইকে, তো প্রকৃতি প্রেমী মানুষ কি আপনাকে প্রকৃতি প্রেমে উদ্বুদ্ধ করতে পেরেছে? আমি আসলে ওখান থেকে যে এখানে সময় দিচ্ছি বিষয়টা তা না। আমি এখনও গান প্র্যাকটিস করি। আমাদের একটা ফাইন আর্ট স্কুল আছে, সেই স্কুলটা আমি চালাই। আর এই মুহূর্তে আমার মেয়ের বয়স 5 মাস। সো একজন মা হিসেবে আমার তাকে 2 বছর সময় দেওয়া উচিত, তা না হলে তাকে আসলে মানে বিষয়টা তার জন্য ঠিক হবে না। তো এখন আমি ভাবলাম যে আমি যদি 1 বছর 1.5 বছর ব্রেকও নেই, সো সেখান থেকে ব্রেক নিয়ে যদি আমি আমার মেয়েকে সময় দিই, বিষয়টা আমার মেয়ের জন্য ভালো। আর তার উপরে আরও ভালো হলো যে এই যে হাসানের যে নেচারের প্রতি প্রেম, সেটা তো আমার মেয়েরকেও প্রভাবিত করছে। আমরা তো আসলে নেচারের মানুষ, যদিও এটা হাসানের ক্রেজিনেস, কিন্তু আমারও নেচারের প্রতি ভালোবাসা ছিল, আমারও এবং বেড়েছে। আরও বেড়েছে। খুবই চমৎকার। এই মুহূর্তে খামারের যদি অংশগুলো বলতেন, কি কি আছে এই খামারে? আমার হিসাব নাই, কারণ এত কিছু। আমাদের গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, রাজহাঁস, টার্কি, মুরগি, কবুতর আছে। খুবই চমৎকার। কখনো দেখেছেন যে খামারের কোনো পশু পাখি অসুস্থ বা মারা যাওয়ার কারণে ভাইয়া খুব কান্নাকাটি করছে? সেটা তো অবশ্যই মানে কেউ মারা গেলে বা অসুস্থ হলে হাসান পাগলের মতো ছোটাছুটি শুরু করে। এবং আমার একটা গাড়ি আছে, যে গাড়িটা ডেডিকেটেড তাদের হসপিটালে নেওয়ার জন্য। আমি আর আমার গাড়িতে চড়ি না, গাড়িতে এখন তারাই চড়ে হসপিটালে যান। এই একটাই তো খামার না, শুনলাম যে আরো একটা খামার আছে, তাই তো? আরো একটা খামার আছে। কতটুকু জায়গা জুড়ে আসলে এই খামারটা? এটা 21 কাঠা। 21 কাঠা, আর ওটা হচ্ছে 10 কাঠা। এটা 10 কাঠা। আচ্ছা, খুবই চমৎকার। এই যে সুন্দর করে আপনারা খামারটা সাজিয়েছেন, আমরা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। Of course. আচ্ছা চলুন। ভাইয়া, খুবই সুন্দর এবং ইউনিক একটা খামার। মানে এই ধরনের খামার আমি আর কোথাও দেখিনি, সত্যি কথা। তো এরকম কেন আসলে, এইভাবে তৈরি কেন? ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি যদি বলি আমার জন্য ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অ্যানিমাল ওয়েলফেয়ার, অর্থাৎ তাদের ওয়েলবিইং হচ্ছে দ্য নাম্বার 1 প্রায়োরিটি। যার কারণে স্পেসটা হতে হবে অত্যন্ত মানে কমফোর্টেবল। তাদের কিন্তু হ্যাপিনেস আছে, স্যাডনেস আছে। আমি জানতে চাচ্ছিলাম যে এটা কি আসলে এই স্ট্রাকচারে যদি বানানো হয় তাহলে কি গরুর জন্য আরো বেটার বাসস্থান হয়? এটা আমরা যে এই এয়ার ফ্লোটা এক সাইড দিয়ে যাবে এবং এটা ফিজিক্সের নিয়ম অনুযায়ী এটা একটা প্রেসার ক্রিয়েট হয়ে এটা একদিক দিয়ে বের হবে। এবং ফ্লোরটা দেখতে পাচ্ছ, এটা এই ইউনিফর্ম একটু ছাল উঠে গেছে, এটা ছাল উঠে গেছে কারণ এটা ন্যাচারাল ম্যাটেরিয়াল, এটা লাল লাল। সো এটা বেসিক্যালি চুন সুরকির সংমিশ্রণ এটা করে। লালবাগের কেল্লা যে মেটেরিয়াল দিয়ে করা হয়েছে, এই মেটেরিয়াল দিয়ে আমরা করেছি। আচ্ছা, গরুগুলো যদি একটু দেখি, এই যে যেটাকে আপনি অনেক আদর করছেন এবং একে দিয়ে শুরু করি। এই যে তারা কিন্তু মাথায় নামায় রাখছে কারণ তারা আদর এক্সপেক্ট করছে। আচ্ছা, তা আদর এক্সপেক্ট করছে। আপনি কি ওদের কথাও বোঝেন নাকি? তাদের তো কথা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি করতে হবে। আচ্ছা, মানে প্রাণী পালতে হলে, খামারি হতে হলে 100% আচ্ছা, তাদের ওর বডি সম্পর্কে একটু জানতে চাই। তো সাইওয়াল জাতীয়, এটা ক্রস গরু, 8-9 মাস হয়েছে। সে মোটামুটি একটা সাইজেই এসছে, তবে আমাদের এখানে এসে আর অনেক জায়ান্ট সাইজ হয়েছে। সমৃদ্ধি, এদেরকে কিন্তু আমরা
ন্যাচারাল, মানে ঘাস খাইয়ে এত বড় করেছে। ইটস নট যে আর কিছু না? ইনজেকশন দিয়ে, নো। আচ্ছা, মানে একটু ভুসি টুসি তো দিতে হয়, বাট আমাদের কোনো আর্টিফিশিয়াল কিছু আমরা ব্যবহার করি না। আমি শুনেছি মাঝে মাঝে নাকি স্বাগত আপু গানও শোনান ওনার। হ্যাঁ, গরুরা ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে। তো আমাদের যখন ঈদের আগে তো এখানে সাউন্ড সিস্টেম ছিল, আপাতত নেই। সাউন্ড সিস্টেম গরুর জন্য? হ্যাঁ, গরুরা খুবই ক্লাসিক্যাল এবং আমরা বিভিন্ন রাগ সঙ্গীত তাদেরকে শোনাতাম। আমি যদি এখনো গাই তানপুরা ছেড়ে, এই গরুরা নড়াচড়া বন্ধ করে দিবে। এই ক্লাসিক্যাল মিউজিক কি আসলে গরুর জন্য উপকারী বা মানসিক স্বাস্থ্যের জন্য? আমি তো বলছিলাম যে হ্যাঁ, অবশ্যই ওরা নেচারের পার্ট, নেচার থেকে মিউজিক আসছে। মানে মিউজিক মানুষের থেকে আসেনি, মিউজিক এসছে প্রকৃতি থেকে। আর যদি তুমি বলো যে ক্লাসিক্যাল মিউজিক, এটা আসলে পুরোই বেসড অন নেচার। কারণ তুমি এক এক সময়ে এক এক সঙ্গীত, এক এক রাগ সঙ্গীত শুনতে পাবে, এবং রাগ সঙ্গীতের ভ্যারিয়েশনটা বেসিক্যালি নোটেশনের কারণে হয়। আর এই যে দেখো, আমি তোমাকে শুনাই, মানে আমি তো শোনাতে চাচ্ছিলাম, আচ্ছা, এবং এটা অবশ্যই, প্রমাণ অবশ্যই। দেখো। নি সা রে মা পা নি সা, সা নি পা মা রে রে নি সা, ঘনা গরজ ঘিরে আয়ো বাদরিয়া, ঘনা গরজ ঘিরে আয়ো बादरिया, जिया नाही लगे बिन साजनावा, घना गरज घिरी आयो बादरिया, पवन चले और बिजुरी चमके, बैकुल हूँ मैं बिना पिया, घना गरज घिरी आयो বাদরিয়া। ওদের চোখ দেখো শান্ত হয়ে গেছে, সবাই শান্ত হয়ে শুনছে। সি একেবারেই তাই। এবং ক্লাসিক্যাল মিউজিক তো আমি গাইলাম, গাওয়া শুরু হয়ে গেল তা না, ইটস এ জার্নি। সো জার্নিটা দিয়ে যখন ওদের সাথে যাওয়া হয়, তখন ওরা আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনতে প্রকৃতির থাকে। চমৎকার একটা উদাহরণ কিন্তু আমি আজকে দেখলাম। এই গরুগুলোকে যেটা দেখতে পাচ্ছি যে ন্যাচারাল উপায়ে যে তৈরি হয়েছে বা ওকে রেডি করা হচ্ছে, সেটা কিন্তু ওর এই চামড়াগুলো দেখলেই বোঝা যায় খুব তুমি একটু সুন্দর brush দিয়ে ধরো চকচকে, এবং সেই সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এখানে খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে। আচ্ছা, এটা কেন রাখছেন হাসান ভাই? এটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট তো বেসিক্যালি এটা ইটস পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট আমাদের জন্য উপকারী, এটা তাদের জন্য উপকারী। এটার মধ্যে মিনারেল আছে, বিভিন্ন ধরনের মিনারেল। এটা তাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাদের প্রোডাকশনের জন্য ভালো, তাদের হেলথের জন্য ভালো। আপু, এইটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এটার আমাদের বয়স কেমন? আমাদের এগুলো মেজরিটি সেল করেন কিভাবে? আচ্ছা, আমাদের মেজরিটি গরু মানিকগঞ্জ থেকে ইনফ্যাক্ট সোর্স করা। সো আমরা সেল করি, এখন ডিপেন্ড করে বিভিন্ন স্টাইলে সেল করি। আমরা কোরবানির সময় তো হোল কাউ সেল করেছি, তারপর আমরা মাংস সেল করি মাঝে মধ্যে, এবং এখন যেটা আমরা ফোকাস করছি, কেউ যদি দেখতে চান, নিতে চান, ইউ অলওয়েজ ওয়েলকাম। মানে আজকে যদি এইটা নিতে চাই, হ্যাঁ। আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব? প্রথমত আমি একটু বলছি যে যেহেতু ট্রু অর্গানিকে এসেছি, Organic. ট্রু অর্গানিক, সো এই ক্ষেত্রে এই গরুটার বিশেষত্বটা কি? যেমন আমি দেখতে পাচ্ছি ওর কালারটা অনেকটা কিন্তু লাল হাসার মতো। অনেকে লাল গরু পছন্দ করে, অনেকে কালো গরু পছন্দ করে, অনেকে অস্ট্রেলিয়ান টেক্সচারের গরু পছন্দ করে। আবার এখানে হরমোনাল ব্যাপারও আছে, যে কোন কোন ব্রিডের কারণে গরুগুলো দেখতে আলাদা হয়। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের এখানে সিগনেচার গরুদের, সেটা হচ্ছে ওদের ন্যাচারাল ভাবে বড় হচ্ছে, ওদের ন্যাচারালি পালা হচ্ছে। মানে আচ্ছা। আমি যদি বলি এই গরুটার হচ্ছে এর কুচ বড়, এটা তো আমার সৃষ্টি না, এটা সৃষ্টিকর্তার সৃষ্টি। আমার সৃষ্টি হচ্ছে আমি তাদের কিভাবে যত্ন নিচ্ছি। কিন্তু আমরা কি একটু দামের আইডিয়াটা পেতে পারি কিনা? দাম যে আমরা অন্য তো ওজন দিয়ে দাম, ও, আচ্ছা, আমরা আচ্ছা। ওজন অনুযায়ী দাম দেই। এখানে আমাদের একটা স্কেল আছে, সেখানে ওঠার পরে ওজন অনুযায়ী আমরা দাম ফিক্স করি। কি খাওয়াচ্ছেন তাদেরকে? আমরা ঘাস খাওয়াই। আমরা কি, রনি ভাই কি বলেন তো? ঘাস কি এখানে উৎপাদন করছেন? ঘাস খাওয়াই, বুট, তারপরে এই যে খেসারি, মসুরি, গমের ভুসি, ধানের কোড়া, আর খড় খাওয়াই। একবেলা খড় দিই, আবার যে সবজিও ঘাস, কাটিং খাওয়াই। ঘাস খাওয়াই, সবজিও খাওয়ান? এগুলো মিলে। আরো একটা জিনিস তোমাকে বলি, ওই যেটা বেসিক্যালি গরুদের র্যাম্প। আচ্ছা। সো ওরা দিনে একবার গিয়ে র্যাম্পে খেলাধুলা করে।
কি পরিমাণ আছে আপনার ষাঁড় গরু? 4টা গাভী আর 16টা 15টা ষাঁড়। কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটা কি আমরা জানতে পারি? দুধ না, আমরা বলছি যে মাংস। এটা আসলে ভ্যারি করে। এটা যেটা কারেন্ট আমাদের এখন একটা রেট বলে দিলাম, তারপর রেট বেড়ে গেল, তখন এসে আমাদের ধরবে না, বেশি চাচ্ছেন কেন? আমরা কিন্তু এত ভালো জিনিস দিচ্ছি কিন্তু প্রাইস কিন্তু আমাদের বাড়তি আমরা চার্জ করছি না। আমরা নরমাল দামেই দিচ্ছি কিন্তু বেস্ট জিনিস দিচ্ছি। তাহলে কেউ কিনতে আসলে খামারে এসে তারপর কিনতে হবে, এমনিতে অনলাইনে কোনো অর্ডারের ব্যবস্থা নেই? অনলাইনে যোগাযোগ করে আমরা সপ্তাহে একদিন গরু কাটছি, আর আমাদের যে রেস্টুরেন্ট আছে ওখানে প্রতিদিন যে মাংসটা বিক্রি হচ্ছে ওটা আমাদের খামারের গরুর মাংস। সো যদি আমাদের এই পিওর গরুর মাংস খেতে হয়, আপাতত টেস্ট করার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে আমার রেস্টুরেন্ট। খুবই চমৎকার সাজানো গোছানো খামার, খুবই ভালো লেগেছে স্বাগত আপু। এবং আমি ওই পাশেও দেখতে পাচ্ছি আরো কিছু খামার কিন্তু আছে, দেখতে পাচ্ছি গাড়লও আছে। কিন্তু এখানকার গুণাগুণ আরেকটা তোমাকে বলা হয়নি, সেটা হচ্ছে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা, সো এখানে ফ্যান দেখতে পাচ্ছ না। এখানে তো গরুদের কিন্তু অনেক গরম, সো তাদের ফ্যান দিয়ে তো ঠান্ডা করাই হয়। এবং আমাদের বৃষ্টিরও ব্যবস্থা আছে, সো মাঝে মাঝে আমরা মেশিনটা ছেড়ে দেই, মেশিন আর্টিফিশিয়াল রেইন হয়। রেইন হলে ওরা একটু বৃষ্টিতে ভিজে একটু প্রশান্তি, মিস্ট বলে এটাকে, প্রশান্তি পায়। বাহ, এখানে দেশি মুরগি টার্কি সব দৌড়াদৌড়ি করছে। আচ্ছা, এই পাশটা কি পানি? এটা কোন? মানে এখানে আমাদের তেলাপিয়া আছে, যে তেলাপিয়াদের আমরা অনেক দামি ফিড খাওয়াই, এবং এই পানিতে হাঁসটাও গোসল করে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর বাছুরগুলো রেখে দিচ্ছেন। এটা কি এখানে ওরা রোদটা পায়, তাই তো? এখানে গরুরা হাঁটাহাঁটি করে, আর মাঝে মাঝে বাছুরা আছে, বাছুর তার রোদও পাচ্ছে। আর এখানে এটা হচ্ছে আমাদের মানিক বুটি। ও, এটা এই যে মানিক ভুট্টি আপনার প্রিয়। বাহ, খুব চমৎকার, খুবই ফ্রেন্ডলি। আচ্ছা, এই পাশটাও দেখতে পাচ্ছি যে খুব সুন্দর কিছু গাড়ল আছে। গাড়ল দুম্বা তো নেই? এখানে গাড়ল আছে এবং ডরপার আছে, এবং গাড়ল এবং ডরপার ক্রস আছে। আচ্ছা, এখানে দুইটা দেশি মা ধারা আছে। সেটা কি এরকম খোলামেলাই করেছেন? তাদের ওয়েলবিইং কে মাথায় রেখে আমরা কাজ করার চেষ্টা করি সব সময়, কারণ তাদের ওয়েলবিইং হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের ভেড়া, আই এম ভেরি প্রাউড টু সে যে আমাদের ভেড়া রিসেন্টলি সরকারি একটা এক্সিবিশন, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহেতে আমাদের স্টল ছিল, আমাদের ফুড স্টল ছিল, আমাদের অ্যানিমাল স্টল ছিল। আমরা ওখানে ফার্স্ট প্রাইজ পেয়েছি আমাদের ভেড়ার। আমাদের ভেড়া ফার্স্ট প্রাইজ পেয়েছি। আমরা আসলে শুধু ভেড়া নিয়েই প্রদর্শনী করেছি। কংগ্রাচুলেশনস। এবং বাহ, এটা পেয়েছেন? এটা পেয়েছি। কংগ্রাচুলেশনস। ছাগল ও ভেড়া পালনে প্রথম মানে ক্যাটাগরি হচ্ছে ছাগল ও ভেড়া পালনে। আচ্ছা, তাহলে এটা আমরা রেখে দিই, আমরা একটু ভেড়াগুলো নিয়ে কথা বলি। এবং এখানে গাড়লও আছে। এগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলেন ভাইয়া? বাড্ডার অনেক ভেতরে একটা ফার্ম থেকে এনেছিলাম। একটা গণমাধ্যমে আপনাকে বেশ আক্ষেপের সুরেই বলতে শুনলাম যে আপনার বাবা প্রয়াত খোদাবক্স শানু, তিনি মারা গিয়েছিলেন কোরবানিদের পরপরই, এবং আক্ষেপের সুরে আপনি মাঝে মাঝে বলতে শুনি আমরা যে আপনার ধারণা যে খাদ্য আমাদের যে আমরা যে খাবারটা গ্রহণ করি সেই খাবারের মধ্যে ভেজালের কারণেই অনেকে খুব তাড়াতাড়ি মারা যাচ্ছে বা কোরবানির পর। এই ব্যাপারটা কি আসলেই আপনার আক্ষেপটা আছে কিনা? অবশ্যই আক্ষেপ আছে, এবং এটা আমি মিন করে বলি, কারণ কোরবানি ঈদের পরে দেখবা যে একটা ব্রাঞ্চ অফ পিপল মারা যাচ্ছে, একটা বয়স মানে 40+ কয়েকজন টাস করে মরে যায় গরুর মাংস খেতে খেতে। আমার বাবা কিন্তু অনেক ফিট ছিল, এবং আমার বাবা যেদিন মারা যায় ওদিনও সে ভ্যাসপা চালিয়ে শিশু একাডেমিতে গানের ক্লাস নিচ্ছিল। তো ওই সময় সে মারা গেছে। তার যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গিয়েছিল, এটা ডাক্তারই বলছিল। তো ওই কোরবানির গরুটার কিনে নিয়ে এসছে, সো তাকে কোরবানির হাট পর্যন্ত আনতে আনতে কত কিছু দিয়ে আনা হয়েছে। সো এই যে মারা যাওয়ার যে আধিক্যটা বেড়ে যায়, এটা আমি মনে করি খাবারের কারণে। ট্রুগানিকের ভবিষ্যৎ পরিকল্পনা কি নিয়ে আগাতে চান ভবিষ্যতে? আমি চেষ্টা করব বাংলাদেশে যত বেশি সম্ভব মানুষকে ভালো খাবার প্রোভাইড করা, এবং নেচারকে নিয়ে মানুষের প্রতি অ্যাওয়ারনেস তৈরি করা। এটা হবে আমার কাজ, আমি এটা মনে করি। আমাদের যে ফিলসফি ট্রুগানিকের, যে অ্যানিমাল ওয়েলফেয়ার বিষয়, নেচারকে ভালোবাসা, নেচারকে রেসপেক্ট করা, নেচারের সাথে মিশে থাকা, এই চিন্তাধারাটা আমরা বাংলাদেশে ছড়াই দিতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা যে লক্ষ্যে আগাচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা। থ্যাংক ইউ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়।
দীপ্ত কৃষি প্লট 7/A বাই গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।